সত্য। এই সংসারে আমরা নগর স্বামী স্ত্রীর পরিচয় নিয়ে থাকলেও এই সমাজ সংসার এমনকি আমার সন্তানেরাও জানে যে আপনি আমার আসল স্ত্রী। এখন আপনি যদি ওই নগর সাদা সিঁদুর পরিত্যাগ করে অতিথি জীবনে ফিরতে চান, তাহলে এই সমাজ এবং আমার সন্তানের কাছে এই শিক্ষার অস্তিত্ব হয়ে আমি সমাজের কাছে জবাব দেব। আপনার সমস্ত কথা শুনে আমার কি ইচ্ছা করছে জানে? আমাকে এর দিকে ঘৃণা ধিক্কার। আপনাকে একটা প্রণাম করতে ইচ্ছে করছে, একটা প্রণাম করতে ইচ্ছে করছে। আমার স্বর্গীয় স্বামী আমার কাছে দেবতা, কিন্তু গত 22 বছর ধরে আমি আপনার যে পরিচয় পেলাম তাতে মনে হচ্ছে আপনি সেই দেবতার ঊর্ধ্বে। এতগুলো বছরে প্রত্যেকটি রাত একই ঘরে একই ছাদের তলায় আমরা বাস করেছি, কিন্তু একটা দিনের জন্যও আপনার সংযমী মন অসংযম হয়ে আমাকে আপনি কখনো অসম্মান করতে চাননি। এত সংযম, এত চারিত্রিক কঠোরতা আপনি কোথায় পান সত্যেন বাবু? আপনি দেবতা, তাই তো আপনার মতো দেবতার চরণ স্পর্শ করে আমি আশীর্বাদ চাইছি। আপনি আমাকে আশীর্বাদ দিন, আমি যেন আপনার মতো সংযমী হতে পারি, সংযমী হতে পারি। মা, মা, ও মা, ও বাবা, এখানে তো আবার ন্যাকামো হচ্ছে দেখছি। না, স্বামীকে প্রণাম করাটা ন্যাকামো নয় বৌমা, বরং পরকালের পুণ্য সঞ্চয় করা হয়। ও তাই বুঝি? তাহলে এক কাজ করুন, রাত্রে না রোজ রাতে স্বামীর পা জড়িয়ে দিয়ে শুয়ে থাকবেন, অনেক বেশি পুণ্য সঞ্চয় হবে, বুঝেছেন? হ্যাঁ, যা বলতে এসেছিলাম, যতক্ষণে আপনার ছেলের জন্য একটা কফি বানিয়ে দিন তো। আমি টিভিতে সিরিয়াল দেখছিলাম, তাই সময় পাইনি, তাই টিভিতে অ্যাডভার্টাইজ শুরু হতেই বলতে এসেছি। না, আর আমার জন্য একটা বানিয়ে দেবেন কিন্তু। না, মা কফি দেবে না। না দিলে তুই খাবে কি? একটু আগে তুই বললি না কফি খাবো। হ্যাঁ, খাবো বলেছিলাম, কিন্তু সেটা তোমাকে বানাতে বলেছিলাম। তাতে কি হয়েছে বাবা? আমি তোদের জন্য কফি বানিয়ে নিয়ে আসবো। না, তুমি কফি বানাবে না। আমি বলছি তুমি কফি বানাবে না। কি বললেন তুই? একটা কথা তুমি মনে রেখো বৌমা, ও এবারই চাকরানি নয়, ও আমার স্ত্রী আর তোমার শাশুড়ি। তোমরা কি বলো তো? সামান্য দু কাপ কফি বানাতে নিয়ে এত তর্ক কিসের বলো তো? সামান্য কফি করাটা সহজ ব্যাপার হলো, পরিস্থিতিটা বড়ই কঠিন শরীর। বৌমা যদি বাড়ির অন্য কোনো কাজে ব্যস্ত থাকতো তাহলে তোমার কফি করা নিয়ে আমার কোনো প্রশ্ন উঠতো না, কিন্তু বৌমা বসে বসে টিভি দেখবে, আর সেই টিভির সামনে শাশুড়ি চায়ের পেয়ালা নিয়ে যাবে। এটা আমার কাছে বেশ শোভনীয় বলে মনে হচ্ছে না। তাহলে কি ভেবেছেন আমার শাশুড়ি মা পায়ের উপর পা তুলে বসে থাকবে আর আমি চাকরানির মতো তার গণসেবা করবো? ও মা! তা তুমি কি ভাবলে রঙের দুর্বিষেতে সংসারে এতে সম্পারবে? মোটেও না। প্রত্যেক সংসারে বইয়া যা যা করে তোমাকেও ঠিক তাই করতে হবে। তার মানে এই এতগুলো লোকে রান্না করা, বাসন মাজা, ঘর পরিষ্কার করা সব আমাকে করতে হবে, আমাকে? ঠিক আছে, এসব তুই কি বলছিস? তুই তো এ বাড়িতে চাকরানি হয়ে আসিস নি, এই বাড়িতে এসেছিস আমি কোনো লক্ষ্মী হয়ে।
চাকরানি হয় না গো যে। এতদিন তো আমার স্ত্রী এই সংসারে সমস্ত কাজ করে এসেছে। আপনার স্ত্রী করতে পারে, কিন্তু আমি করব না। কেন করবে? আমার জামাই বাবাজি কি পাগল হলো? কত বড় অফিসার! ইচ্ছে করে আমার বেশ সুখের জন্য দু চারটার চাকর চাকরানি পুষতে পারে, তাই না বাবাজি? না, পারি না। আমি কোনো লাশাই নই, আর আমার বাবার কোনো জমিদারিও নেই যে আপনার মেয়েকে রাজরানী রাখতে আমাকে চাকরানি বসতে হবে। ও, এটা তো বুঝেই কিছু। তোমার রোজগার এই বুড়ো বুড়ির বসে বসে খেতে একটু লজ্জা করছে না? কি বললে মা? শ্বশুর শাশুড়িকে তুমি বুড়ো বুড়ি বললে মা? কি আশ্চর্য! এই বুড়ো বুড়িকে বুড়ো বুড়ি বলবে না তো ছোকরা ছোকরি বলবে? বৌমার কথায় দুঃখ করুণা সহিনি, কারণ আজকালকার শিক্ষিত আধুনিকা বৌমাদের কাছে এই বেরোজগারি শ্বশুর আর এই অকর্মণ্য শাশুড়ির প্রতি এখনকার বৌমাদেরকে এটা একটা নতুন সম্বোধন। ও কথা কিছু মনে করো না বাবা, এমন কথা আমি কখনো ওদের ভাবিনি। তুই না ভাবলে ওই বৌমাকে একটা ভাবা উচিত ছিল। তাকে ওই বৌমা বলে মেনে নেওয়ার পর তোর বাবাকে আর কেউ যজমানের কাছে ডাকে না। এতদিনের যা টাকা পয়সা জোগাড় ছিল তা তোদের দু ভাইকে লেখাপড়া শেখাতে গিয়ে সেটা রচি জানলেও বৌমা তো আর জানে না শৈলী। তাই বৌমাকে আজ শুধু আমি একটা কথাই বলছি, মা গো, এই বুড়ো বুড়িটা অনেক কষ্ট করে তাদের এই ছেলেটাকে মানুষের মতো মানুষ করেছে। আর সেই ছেলেটা রোজগারের টাকায় বসে বসে এই বুড়ো বুড়িটা রেখেছে। কোনো লজ্জা হয় না বাবা, কোনো লজ্জা হয় না। বরং তাদের অনেক গর্ব হয়, গর্ব। আর সেই গর্বটাকে আমি একেবারে খর্ব করে দেবো। কথা বলে না। আর কখনো যদি আমার বাবা মাকে অসম্মান করে কথা বলো, তাহলে তোমাকে আমি কি করবে? মারবে? চুলের মুঠি ধরে এ বাড়ি থেকে বার করে দেবো। কি? জামাই বাবাজি নাবালকের মতো কথা শুনে আমার ফাঁসি পেয়ে গেল। আবার বলো, বাবাজি তো জানে না যে এই ছিলেন গায়ে হাত তোলা কি হেপা। একটা বাপ লোক গায়ে হাত তুলে দেখ না, তারপর ওদের কুস্তির সূত্র খেয়ে আমি কতগুলো কেসে সেই কথা ঠিক, তুমি কি মানুষ? আমি হলো ঠিক আছে। ওগো, এই শহরে কি বলে গেলেন গো? সত্যিই যদি আমাদের কেসে ফাঁসিয়ে দেয়, তাই তো ভাবছি সরিনি। এই মেয়েটাকে বাড়ির বউ করে আনাটাই আমাদের জীবনের প্রথম ভুল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ। আর সেই ভুলের প্রায়শ্চিত্ত করবো আমি। ও যদি ভদ্রভাবে বাড়িতে থাকতে চায় তো ভালো, আর তা না হলে সত্যি সত্যি একদিন আমি ওই চুলের মুঠি ধরে এই ছেলেরা, আর একটা বার যদি আমার গায়ে হাত তোলার চেষ্টা করো, তো তোমাদের সবকটাকে এই বধূ নির্যাতনের দায়ে আমি থানায় ঢুকিয়ে দেবো। বলছি তুই কি করলে লক্ষ্মী? তুই বৌমাকে তুই হতভাগা কুলাঙ্গার, এতদিন তোকে আমি শিক্ষা দিয়ে এসেছি। ওরে হতভাগা, আমাকে কখনো দেখেছিস তোর মায়ের গায়ে হাত তুলতে? তাহলে তুই কেন কেন কেন? সাবধান, সত্যের গোলাপ গাঙ্গুলি। আরেকটিবার যদি আমার স্বামীর গায়ে হাত তোলার চেষ্টা করে, এই হাতটাকে ভেঙে আমি মুচড়ে দেবো।
করবি, কারণ কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কুকুরকে কামড়ানো কি এই সকল মানুষের শোভা পায়? বাবা কি আমি কুকুর এই বেটা আর ওদেরকে তা তুই ভালো তুই তা তো জানিস না কিন্তু তোর ওই বাপ আর তোর মা খুব ভালো করে জানে তাই বলছি আমার পেছনে যদি লাগার চেষ্টা করিস না তো আমি একেবারে ওই জলের মতো না আগুন জ্বালিয়ে দেবো জলে আগুন ধরাতে পারি আমি তাই আমার নাম দিল্লি আমাকে তো জিনিসের শয়তানি ওই এমন কোনো আমি জলটা পড়িয়ে মারতে পারি বুঝেছিস সবই বুঝেছিস মা বাবা ও সাধু বাড়ির মেয়েটা বাড়ি বয়ে এসে অপমান করে গেল আর আশ্চর্যজনকভাবে তোমরা সবাই নীরব থাকলে কিন্তু কেন মা কেন ওরে মা আরে আরে তার কারণ ওই সমস্ত বাড়ির মেয়েটাকে আমি ব্রাহ্মণ বাড়ির পুত্র বাঁধবো তুমি ওখানে বলো মায়ের কথার অর্থ কি তাই তোর প্রশ্নের সঠিক উত্তর আজ আমার জানা নেই মা, আজ আমার দাদা তুইও কিছু চাকরি তুইও কি কিছু বলবি না দাদা ভাগ্য যে আমাদের নীরব করে দিয়েছিল। তাই তো আমার চাকরি বাঁচাতে আর একটু মানুষের আমি আমার ইচ্ছে বলিনি। ওই মেয়েটাকে বিয়ে করতে বাধ্য হয়েছিল বলে বাধ্য হয়েছিল। কিছুদিন না মাত্র দুটো সপ্তাহ আমি এই বাড়িতে ছিলাম না অথচ এর মধ্যে এত কিছু ঘটে গেল আজ ওই অসংখ্য মেয়েটাকে আমি বাড়ি থেকে তাড়াবো চুলের মুঠি করে তাড়াবো তোমরা কিছু ভেবো না মা তোমরা কিছু ভেবো না তোমাদের কিছু হবে না কিছু হবে না আমি আছি মা আমি আছি আমি এই ব্যবস্থা করবো মা আমি এই ব্যবস্থা করবো এসব করা এখন মোটেই সাজে না। ওদের বাপুরিকে তুই তো ভালো করে চিনিস রে মা। ও যদি থানায় গিয়ে আমাদের নামে নালিশ করে তাহলে আমাদের শুধু জেলেই হবে না, তোর দাদার চাকরিটাও হয়তো থাকবে। তাই তো চিন্তা করছি মা, একটু কষ্ট করে একটু মানে চলবে বাবা কদিন চলতে একদিন দিনের মতো তোমরা হয়তো ক্লান্ত হয়ে পড়বে বাবা অনেক কথা আমি ঠিক বুঝেছি কিন্তু আমাকে সব কথা খুলে না বললেও আমি বুঝেছি আমার সে ওইখানে অনেক অনেক আতঙ্কে রয়েছে একটা মস্ত বড় শয়তান ওই ঘটনাটাও কম নয় কিন্তু ওরা কিছুতেই ছাড়বো না কিছুতেই ছাড়বো না আমার দিদি যদি কিছু হয় ওদেরকে আমি এই সংকেতটা তোমার একটা চিঠি পাঠিয়েছে, চিঠি
পূজনীয় বাবা ও মা, তোমরা আমার প্রণাম দিও। দাদাকে আমার প্রণাম দিও। বৃষ্টিকে জানিও আমার ভালোবাসা। তোমাদের প্রতি এটাই আমার শেষ প্রণাম কিনা জানি না, কারণ এখানে আমি ভালো নেই। এই সংসারে অনেক গোপন রহস্য আমি জেনে ফেলায় যে কোনো সময় আমি ভুল হয়ে যাওয়ার আশঙ্কায় অস্থির হয়ে আছি। বৃষ্টিকে আমি অনেক কথা জানাইনি, ও জানলে হয়তো আমার কাছে যেতে চাইতো না। তোমাদের কাছে আমার একটা অনুরোধ, সেই সঙ্গে বৃষ্টিকেও বলছি, যদি কোনোদিন কোনো অস্বাভাবিক ভাবে আমার মৃত্যু হয়, তাহলে বৃষ্টি যেন তার প্রতিশোধ নেয়। আমার স্বামীর দায়িত্ব গ্রহণ করে তাকে নিয়ে বৃষ্টি যেন অনেক দূরে কোথাও চলে যায়। ইতি তোমাদের বন্যা। আমার সঙ্গে তাড়াতাড়ি ছুটে এসো, নইলে